মিয়ানমারে নির্বাচনের আগে আবারও নৃশংসতা। সাংহাইয়ে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত 18 জন নিহত। বিদ্রোহীদের নিশ্চিহ্নের হুঁশিয়ারি জান্তা প্রধানের। লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে সহযোগিতা চাইলেন জেলেনস্কি, পাশে থাকার প্রতিশ্রুতি। জাপানের পূর্ব উপকূলে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত 30। উত্তরাঞ্চলে আরও বড় কম্পনের সতর্কতা, সবাইকে নিরাপদে সরে আসার আহ্বান। গাজাকে ভাগ করা ইয়েলো লাইন ইসরায়েলের নতুন সীমান্ত, দাবি সেনা প্রধানের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত, একদিনে নিহত আরও 2 ফিলিস্তিনি। জাপান কর্তৃপক্ষ জানায়, বিতর্কিত দক্ষিণ উপকূলে চীনা Z-15 যুদ্ধবিমান আলাদা ঘটনায় জাপানি বিমানের ওপর রেডার লক করে। উল্টো জাপানের বিরুদ্ধে অভিযোগ করেছে চীন। এমনকি টোকিওকে এই অপপ্রচার অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি। গত মাস থেকে দুদেশের কূটনৈতিক সম্পর্ক ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় তা আরও বাড়বে বলে বলছেন সংশ্লিষ্টরা। জাপানের উত্তর পূর্ব উপকূলে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার স্থানীয় সময় রাতে আওমেরি অঞ্চলের উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। উপকূল থেকে 80 কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এই ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছেন। দেশটির বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারির কয়েক ঘন্টা পর তা তুলে নেওয়া হয়। তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি। সোমবার স্থানীয় সময় রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র আওমরি অঞ্চলের উপকূল থেকে 80 কিলোমিটার দূরে এবং 50 কিলোমিটার গভীরে। স্থানীয়রা জানান, অন্তত 30 সেকেন্ড ভূকম্পন অনুভূত হয়েছে। এরই মধ্যে জাপানের হোক্কাইদো, আওমরি ও ইয়াওতে অঞ্চলের উপকূলে 3 মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, জাপান ও রাশিয়ার উপকূলে কেন্দ্রস্থলের 1000 কিলোমিটারের মধ্যে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। যদিও পরে সে সতর্কতা তুলে নেওয়া হয়, তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়। এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক স্থাপনার নিরাপত্তা পরীক্ষাও চলছে। জাপানের আবহাওয়া সংস্থা ও প্রধানমন্ত্রী সবাইকে উঁচু জায়গায় সরতে, সুনামি আশ্রয় কেন্দ্রে যেতে এবং সতর্কতার সময় নিরাপদ অবস্থান ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী সানায় তাকাইচি জানিয়েছেন, সরকার মানুষের জীবনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জরুরি ব্যবস্থা নিচ্ছে। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের 1 বছর পরেও দেশে ফেরা নিয়ে দোটানায় রয়েছেন নাগরিকরা। দেশে ফিরেও কাজ নেই, ঘরবাড়িও নেই। দীর্ঘ যুদ্ধের ক্ষত এখনও জীবন্ত। আর জার্মানিতে থাকা সিরীয়রা এখনও ভাবছেন, ফেরার মতো নিরাপদ কি নতুন সিরিয়া? সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন 1 বছর আগে। এরপর ক্ষমতা হাতে তুলে নেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার। এই 1 বছর পূর্তি উদযাপন করতে দামেস্কের উমাইয়া স্কয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। জয়ধ্বনিতে জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা। যুদ্ধকালীন সামরিক পোশাকে ভোরে নামাজ পড়েন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এদিন তিনি এক বক্তব্যে বলেন, বিশ্ব সিরিয়াকে আর করুণার চোখে দেখে না, সম্মান ও গর্বের চোখে দেখে। মাত্র 1 বছরে তারা আলো ফিরিয়ে এনেছেন বলেও দাবি করেন তিনি। কিন্তু উৎসবের আড়ালে যুদ্ধপেরা মানুষের গল্প একেবারেই আলাদা। বিভিন্ন দেশ থেকে ফিরে বাসিন্দারা দেখছেন, ঘর নেই, কাজ নেই, জমিও খরায় চৌচির। গেল 1 বছরে সিরিয়ায় ফিরেছেন 10 লাখের বেশি বাসিন্দা। ধ্বংস হওয়া অবকাঠামো, বেকারত্ব আর সেবা সংকট তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এছাড়া জার্মানিতে থাকা সিরীয়দের মনেও দেখা দিয়েছে দোটানা। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই জার্মানিতে জীবন গড়ে নিয়েছেন। সন্তানরা স্কুলে যায়, তাই দেশে ফেরা সহজ হবে না। এছাড়া যারা নাগরিকত্ব পাননি তারাও ভয় পাচ্ছেন, হঠাৎ কোনো চিঠি এসে বলবে ফিরে যেতে। গত মাসে জার্মান চ্যান্সেলর ঘোষণাও দিয়েছেন, যুদ্ধ শেষ, তাই সিরীয়দের আর আশ্রয়ের কারণ নেই। উদযাপনের দিনে কুর্দি বাস্তুচ্যুতদের জীবনও অনিশ্চয়তায়। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে সাধারণ মানুষ বলছেন, সারা দেশ উদযাপন করছে, কিন্তু তারা কিছুই অনুভব করেন না। ফেরার নিরাপত্তা নেই। তাছাড়া ঘর ছাড়া মানুষ কিভাবে স্বাধীনতা উদযাপন করবে? কিংবা ফেরার মতো নিরাপদ কি নতুন সিরিয়া? মিয়ানমারে ভোটের আগ মুহূর্তে আবারও জান্তা বাহিনীর নৃশংসতা। সাংহাইয়ের একটি দোকানে ফুটবল খেলা দেখার সময় জান্তার বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 18 জন গ্রামবাসী। বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শেষ না করা পর্যন্ত সেনারা ক্ষান্ত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জান্তা প্রধান মিন অং ক্লাইং। জান্তার এই অবস্থানে নির্বাচনের পরও দেশটিতে গণতন্ত্র ফেরার সম্ভাবনা দেখছেন না
বিরোধীরা। আগাইং অঞ্চলের তাবাইনের মায়াকান গ্রামে ফুটবল ম্যাচ দেখতে জড়ো হয়েছিল স্থানীয়রা। রোববার স্থানীয় সময় রাত 8টার পরপরই বিমান হামলা চালায় জান্তা বাহিনী। দুটি বোমায় মুহূর্তেই ধ্বংস হয় চায়ের দোকান। নিহত হন শিশুসহ বেশ কয়েকজন। গ্রামবাসী জানায় এলাকায় কোনো লড়াই চলছিল না, তবুও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নামে নির্বাচনের আগে জান্তা বাহিনীর হামলা বাড়ছে। চা দোকানের পাশাপাশি 20টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বহু পরিবার গ্রাম ছেড়েছে। যারা আছে তারা বাধ্য হয়ে মাটির নিচে তৈরি করছে আশ্রয় কেন্দ্র। এই হামলার মধ্যেই সেনাপ্রধান মিন অং হ্লাইং ঘোষণা করেছেন, বিদ্রোহী গোষ্ঠী না মুছে গেলে সেনাবাহিনী রাজনীতি ছাড়বে না। 2008 সালের সংবিধান 25% আসন সেনাদের জন্য স্থায়ী করেছে উল্লেখ করে তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন সেনাবান্ধব প্রার্থীদের সমর্থনে। বিশ্লেষকদের মতে এই অবস্থায় ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র নয়, সামরিক আধিপত্যই আরও শক্তিশালী হবে। দেশটি নির্বাসিত গণতন্ত্রপন্থীরা বলছেন, চলমান গৃহযুদ্ধের মধ্যে এই ভোট শুধুই বৈধতার নাটক। বাস্তবে জনগণের জীবনের নিরাপত্তাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। যুদ্ধবিরোধী এক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, 2030 সালের মধ্যেই রাশিয়ার সঙ্গে পূর্ণ মাত্রার সংঘাতে প্রস্তুত হতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। তবে সংঘাত নয়, হাঙ্গেরি শান্তি চায় বলে মন্তব্য তার। অরবান বলেন, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা থেকে শুরু করে আর্থিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করার মতো ধাপ সাধারণত যুদ্ধের আগে দেখা যায়। এসব ধাপ ইউরোপ এরই মধ্যে পার করেছে। এর আগে সার্বিয়ার প্রেসিডেন্ট এবং জার্মান প্রতিরক্ষা মন্ত্রীও রাশিয়া ইউরোপ সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেন। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, ইইউ বা ন্যাটোর সঙ্গে যুদ্ধের পরিকল্পনা নেই মস্কোর। তবে পশ্চিমারা আক্রমণ করলে কড়া জবাবের হুঁশিয়ারিও ছিল তার কণ্ঠে। ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে জানান, কৃষি আমদানির ওপর নতুন শুল্ক আরোপ করতে পারেন তিনি। বিশেষ করে ভারত থেকে চাল আমদানি ও কানাডা থেকে সার আমদানির ওপর শুল্ক আরোপের কথা উল্লেখ করেন ট্রাম্প। দুদেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় এমন মন্তব্য করেছেন তিনি। হোয়াইট হাউসের বৈঠকে তিনি আমেরিকান কৃষকদের জন্য কয়েক বিলিয়ন ডলারের একটি কৃষি ত্রাণ প্যাকেজ উন্মোচন করেন। একই সঙ্গে ভারত ও অন্যান্য এশীয় সরবরাহকারীদের কাছ থেকে কৃষি আমদানির তীব্র সমালোচনা করেন। অস্তিত্ব সংকটে ভুগছেন বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। শুধু যে তিনি জনপ্রিয়তার তলানিতে আছেন তা নয়, তার নেতৃত্বে দেশটির জোট সরকারের নানা সিদ্ধান্তের প্রতিও আস্থা রাখতে পারছেন না দেশটির সাধারণ মানুষ। বছরের শেষে এসেও সাধারণ মানুষের আস্থা অর্জনে পুরোপুরি ব্যর্থ বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। সাম্প্রতিক সময়ে করা বেশ কয়েকটি জার্মান গণমাধ্যম, সরকারি ও বেসরকারি নানা জরিপ বলছে, শতকরা মাত্র 23% মানুষ চ্যান্সেলর মের্জের উপর আস্থা রাখলেও 77% মানুষ মনে করছে মেড ইন জার্মানিকে আরও টেকসই ও শক্তিশালী করতে চ্যান্সেলর মের্জ পুরোপুরি ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, দেশটির সাধারণ জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন রাজনৈতিক দল সিডিইউ ও এসপিডি জোট সরকারের উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। এ কারণে দেশটির 70% সাধারণ মানুষ মনে করেন মের্জ সরকার জনগণকে বুঝতে অক্ষমতার পরিচয় দিয়েছে। দেশটির অর্থনীতিবিদরা বলছেন, গাড়ি শিল্পে ক্রমবর্ধমান ধস, ভঙ্গুর অর্থনীতি, তরুণদের সামরিক বাহিনীতে যোগদানে প্রশ্নপত্র পূরণে বাধ্যবাধকতা, সামরিক ব্যয় বাড়ানো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে ব্যর্থ হওয়া, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে না পারা এবং দেশটির জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার মতো নানা সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে না পারার কারণেই সবচেয়ে কম জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন চ্যান্সেলর মের্জ। এদিকে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে না পারা, জনগণের উপর অহেতুক ঋণের বোঝা চাপিয়ে দেওয়া সহ সাধারণ মানুষের ব্যয়ভার বেড়ে যাওয়াকে 70 বছর বয়সী চ্যান্সেলরের অযোগ্যতার পরিচয় বলছে দেশটির প্রধান বিরোধী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের শীর্ষ নেতারা। সামাজিক মাধ্যম এক্সকে জরিমানা করায় ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউ এর প্রযুক্তি নিয়ন্ত্রকদের এই পদক্ষেপকে জঘন্য বলে মন্তব্য করেন তিনি। অনলাইন কন্টেন্টের নিয়মকানুন ভঙ্গ করার দায়ে ইইউ এর প্রযুক্তি নিয়ন্ত্রকরা সম্প্রতি এক্সকে $14 কোটি জরিমানা করেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউরোপ ভুল পথে এগোচ্ছে। এ বিষয়ে সাহায্যের জন্য ইলন মাস্ক তাঁর সঙ্গে যোগাযোগ করেননি বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।